নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে। মমতার অস্ত্র কি আবেগের তাস? কেন বলছি? দলের সমূহ ধ্বংসকে সামাল দিতে এবার জনসমক্ষে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভাঙনের যাত্রায় দলের সদ্য রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রতদের সঙ্গে পা মেলাতেই কালীঘাটের অবস্থান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন মমতা। তার সাফ কথা, প্রতীক বড় কথা নয়, নেতা বড় কথা নয়, কর্মীরাই দলের সম্পদ। আর মমতার এই কথা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? এবার আসি তার অন্য একটি বক্তব্যে, যেখানে তিনি তার সারা জীবনের সংগ্রামের কথা বলেছেন। শুনবো। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে। তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। এই মুহূর্তে এই সার্বিক বিষয় নিয়ে কালীঘাট তৃণমূলের অবস্থান কি, কি ভাবছেন, কোন দিকে এগোচ্ছে ভবিষ্যৎ কালীঘাট তৃণমূলের, এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। বৃহস্পতিবার দাদা নির্বাচন কমিশনের ঋতব্রতরা, শুক্রবার তৃণমূল ভবন দখল, শনিবার দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ। ঋতব্রত শিবিরে যোগ দিলেন। যেন আয়লা আমফানের চেয়েও তীব্র গতিতে বিপর্যয় কার্যত নেমে আসছে কালীঘাটে। আর এই অবস্থায় তাহলে কি কার্যত বেসামাল এক সময়ের অগ্নিকন্যা? সেই আগুন ঝরা কণ্ঠে এই মুহূর্তে কোথাও গিয়ে আবেগ সর্বস্বতা কেন? কালীঘাট তৃণমূলের অস্তিত্ব কি তাহলে কোথাও গিয়ে সংকটে পড়ছে? বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দাদা। হ্যাঁ, দেখো অপরূপা, আমরা যদি আহ, এটা বহুদিন আগে থেকে বলছিলাম, তৃণমূলের যে মুষল পর্ব, সেই মুষল পর্বটা এই যেটা আইলা আমফানের চেয়েও যেন তীব্র গতিতে এই মুষল পর্ব চলেছে। আমি এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে একটু পূর্বের দিকে ফিরে যাই, যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একটি বেসরকারি হোটেলে তারা বৈঠক করেছিলেন, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু। তার আগে তিনি কিন্তু দল বদল বলা যাবে না, অর্থাৎ শিবির বদল করে কিন্তু তিনি চলে এসেছেন। আমরা রাজনৈতিক মহল অপেক্ষা করছিল যে কবে চন্দ্রিমা ভট্টাচার্য ওই শিবির বদল করবেন। তিনি অপেক্ষা করছিলেন, তিনি দেখছিলেন। তিনি ছেলেকে পাঠিয়ে জায়গাটা পরিষ্কার করে রেখেছিলেন। এখন তিনি নিজে চলে গেলেন ছেলের ভবিষ্যতের কথা মনে রেখে, অর্থাৎ ছেলের পথে পা বাড়ালেন মা। এইসব কিছুই নয়। এখন তিনি এত রকম কথা বলছেন, তো তিনি তো সভানেত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি এই ঋতব্রতপন্থী যারা তৃণমূল বা বিদ্রোহী শিবির, তাদেরকে কিন্তু তিনিই কটাক্ষ করেছিলেন, তিনি বেঈমান বলেছিলেন। কিন্তু তার পুত্র কিন্তু
তাহলে কি তার পুত্র বেঈমান নয়? সেই সময় কিন্তু তিনি এই প্রসঙ্গগুলো তুলেছিলেন। তো আজকে হঠাৎ করে তিনি যে প্রসঙ্গগুলো তুলছেন, এর পেছনে অন্যতম কারণ কিছুই নয়, সেটা হচ্ছে আহ, যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফ্যাক্টর নয়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মেন ফ্যাক্টর। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এই যে তৃণমূল কংগ্রেস তারা যে শিবির বদল হয়েছে, এবং যে শিবিরে এখন পর্যন্ত প্রায় 65 জন সেই শিবিরে রয়েছেন, তো তাদের সঙ্গে পরাজিত যারা, তারাও ধীরে ধীরে কিন্তু শিবিরটা বদল করে ফেলছেন। এটা দেখতে হবে যে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু আহ, মন্ত্রী হয়েছেন। তিনি বলছেন যে তাকে যখন মন্ত্রী করা হয়েছে, জনগণ বাজেট জানার কিছুক্ষণ আগে তিনি বাজেট জানতেন, বা ঘন্টাখানেক আগে তিনি বাজেট জানতেন। তা তিনি তো এতদিন কিছু বলেননি, কিন্তু তিনি তো বাজেট বক্তৃতাটা পড়তেন, তিনি হুম। তো বাজেটটা তৈরি করে দেওয়া হয়েছিল। আমরা যে ওই ফেব্রুয়ারি মাসে যখন বাজেট হয়েছিল, আমরা সেই বাজেট অধিবেশনে তো ছিলাম, অর্থাৎ বিধানসভায়। তো সেখানে তো চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই সেই বাজেট পেশ করেছিলেন, পড়েছিলেন। আজকে তিনি এই কথা কেন বলছেন, এতদিন কেন বলেননি, হঠাৎ কেন এই বিরোধিতা শুরু? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এবং তিনি শিবির বদল, তিনি একটা ছুতো খুঁজছিলেন, কোন ছুতোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে আসা যায়। ছেলেকে আগে পাঠিয়ে রেখেছিলেন, আর এখন সেই ছুতোটা খুঁজে পেয়েছেন নাকি? গতকাল যেটা আমরা দেখলাম, অর্থাৎ শুক্রবার যেটা দেখেছি, যে তৃণমূলের যে অফিস, সেই তৃণমূলের অফিস কার দখলে যাবে, প্রগতি ময়দান থানায় তাই নিয়ে যখন বচসা চলছে, তালা মেরে দেওয়া হয়েছে, ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেইখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি তুলে দিয়েছেন এই আহ, আহ, কি বলে, তৃণমূল কংগ্রেসের অফিস, এরকম একটা কথা চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে তিনি কেন আগে এলেন না? তাকে যখন সভানেত্রী করা হলো, কেন তিনি সেই সভানেত্রীর পদ নিলেন? তিনি তো আরও আগে বলতে পারতেন যে আমি পরাজিত হয়ে গেছি, আমি আর এই এই সবের মধ্যে আমি আর থাকবো না। তিনি রাজনীতিতে অবসর নিতে পারতেন। কেন তিনি নিলেন না? তিনি হঠাৎ করে কেন তিনি ওই শিবিরে যোগদান করলেন? এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এই যে পুত্র সৌরভ বসু, এই সৌরভ বসু তিনি 86 নম্বর ওয়ার্ডের পুরপিতা ছিলেন। তাহলে এই সৌরভ বসু, যা জানা গেছিল যে এই সৌরভ বসু কিন্তু টিকিট চেয়েছিলেন বিধানসভা নির্বাচনে, তাকে টিকিট দেওয়া হয়নি। তাহলে এই সৌরভ বসু হঠাৎ করে বিদ্রোহী হয়ে গেলেন, তারপরে তার মা গেলেন, তাহলে ছেলের পথে পা বাড়ালেন মা। তাহলে এর পেছনে কি কোনো একটা রাজনৈতিক বা অন্য কোনো বিষয় কি রয়েছে? এটা কিন্তু রাজনৈতিক মহলের কাছে একটা বড় প্রশ্ন। তিনি যদি সত্যি সত্যি চাইতেন, তাহলে প্রথমেই চলে গেলেন না কেন? তিনি কেন রাজ্য সভানেত্রী সুব্রত বক্সির জায়গায় তাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদ দিলেন তিনি নিলেন? তিনি কেন এতগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করলেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই। হুম। এটা কিন্তু পরিষ্কার যে হয়তো তিনি ছেলের রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, বেইমানির কথা বলেছেন, মন্ত্রিত্বের কথা বলেছেন, এখানে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এরা প্রত্যেকে মমতা ছিলেন। এখন যেটা প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কি হবে, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তার বেশ কিছু ইঙ্গিত দিয়েছে। কিন্তু এইটা ঘটনা যে আমরা যদি এখন হাতের কর গুনবো, অর্থাৎ আমরা ক্রিকেটের যেমন ক উইকেট হাতে আছে আমরা বলি না, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন কটা উইকেট? এখন দুটো কিন্তু মূল উইকেট হাতে আছে। একটা হচ্ছে মদন মিত্র, আর একটা হচ্ছে কুণাল ঘোষ, তাদেরকে সাধারণ সম্পাদক করা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সভানেত্রী থাকবেন, এবং থেকে তিনি দল চালাবেন, এটা বলেছে। কিন্তু প্রশ্ন এটাই, কতদিন থাকবেন কুণাল ঘোষ, আর কতদিন থাকবেন মদন মিত্র? কারণ যদি সত্যি সত্যি তাই হয় যে নিজেদের বাঁচাতে বিজেপির কথায় চলছে এই তৃণমূল কংগ্রেস, অর্থাৎ ঋতব্রত তৃণমূলপন্থী তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু মদন মিত্র তার বিরুদ্ধে কিন্তু বহু অভিযোগ রয়েছে। তো সেই অভিযোগ থেকে মুক্তি পেতে মদন মিত্র আবার চলে যাবেন না তো? এটা কিন্তু এখন বড় প্রশ্ন, অপরূপা। তিনি বলেছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতীক বড় কথা নয়। তাহলে কি কালীঘাট তৃণমূলের হাতে দলের প্রতীক থাকছে না, এমন ইঙ্গিত কি দিতে চাইলেন? তিনি কি বুঝতে পারছেন কোথাও গিয়ে যে
প্রতীক হাতছাড়া হতে পারে? হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে এই বলে না যে কি বলে, একটা কথা আছে যে ইশারাতেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো আহ, সমঝদারোं के लिए ইশারায় ইশারাই কাফি হ্যায়, কাফি এরকম হ্যায়। একটি কথা আছে। তো এই সমঝদারোं के लिए ইশারায় কাফি হ্যায়, আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বুঝিয়ে দিলেন। তিনি কিন্তু ঠাড়ে ঠোড়ে সেই নিয়ে এলেন কাকে না, জ্ঞানেশ কুমারকে, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি নিয়ে এলেন, যাকে তিনি তার নামের আদ্যাক্ষরের সঙ্গে মিলিয়ে ভোটের আগে এসআইআর পর্বে তিনি বলেছিলেন যে ভ্যানিশ কুমার। অর্থাৎ এই ভ্যানিশ কুমারের হাতে আমরা গত বৃহস্পতিবার যখন এই ঋতব্রত পন্থী তৃণমূলকে ডাকা হয়েছিল দিল্লিতে, তখন কিন্তু বলা হয়েছিল, বা আমরা এটা নিয়েই আলোচনা করেছিলাম আমাদের প্রতিবেদনে, যে লক্ষ্মীবারেই কি ভ্যানিশ হতে যাচ্ছে তৃণমূলের কালীঘাটপন্থী তৃণমূল। হুম। অর্থাৎ তৃণমূলের যে লোগো বা অন্যান্য তহবিল, সেগুলো কি ভ্যানিশ হয়ে যাবে ওই তৃণমূলের কাছ থেকে। তো এইটা আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠোড়ে তিনি বুঝিয়ে দিলেন, যে এই জ্ঞানেশ কুমারকে তিনি সামনে রেখে বললেন ওই যে ভ্যানিশ কুমার তিনি আছেন। হ্যাঁ, তিনি হয়তো এটা করতেও পারেন, কারণ আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলকেও কিন্তু ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি চেয়ারপারসন, প্রত্যেকে যারা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে যখন দলীয় টিকিট দেওয়া হয়েছে, তখন চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সই করেছেন। তো সেই জায়গা থেকে সই দল, অর্থাৎ জয় হওয়ার পরে, জয়ী হওয়ার পরে এই বিধায়করা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছেন। তো এখন প্রশ্ন হলো আরেকটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু আরেকটা জিনিস স্বীকার করে নিয়েছেন, যে ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মিটিংয়ে যেটা ঠিক করেছিল, যে রেজলিউশন অনুযায়ী যে দলের গঠনতন্ত্র, সেটা 22-এর পরে হয়নি, 2022 সালের পরে। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু আহ, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে খানিকটা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, আমাদের নির্বাচন হওয়ার কথা 2027 সালে, এরকম একটি কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ এই যে নির্বাচনটা হয়নি, এটা কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন। তেমনি জ্ঞানেশ কুমারকে তিনি কাঠগড়ায় তুলে তিনি যেভাবে আজকে আহ, 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 দলীয় প্রতীক নিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি যেভাবে বলেছেন, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বুঝে গেছেন যে প্রতীক তার থেকে কিন্তু কেড়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি একটু মহারাষ্ট্রের দিকে তাকাই, মহারাষ্ট্রে শিবসেনার যেরকম হয়েছিল, সেখানে কিন্তু ওই শিবসেনার একদিকে একনাথ শিন্ডে গোষ্ঠী, অন্যদিকে উদ্ধব ঠাকরে, এই দুই শিবিরের মধ্যে একনাথ শিবির গোষ্ঠীতে যখন বেশিরভাগ বিধায়ক চলে এসে তারা এনডিএর সঙ্গে যোগ দিয়ে তারা মহারাষ্ট্রে যখন আহ, তারা সরকার গঠন করলো, তারপরে কিন্তু বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে, তার বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে তারা কিন্তু সেখানে এটা নিয়ে মামলাও হয়েছিল, এবং সেখানে ওই শিবসেনার মূল যে সিম্বল, অর্থাৎ প্রতীক তীরধনুক, সেটা কিন্তু পেয়েছে একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবির। তো এই ক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। তাই তিনি বলছেন যে আহ, বেইমানি করার একটা সীমা থাকা উচিত। আপনারা এখন সরাসরি বিজেপি করছেন, বিজেপি করবেন আর তৃণমূলের নাম ব্যবহার করবেন, সেটা হতে পারে না। সাহস হলে সরাসরি বিজেপিতে যোগ দিন। এবং সেই সঙ্গে তিনি প্রতীক নিয়ে যেটা বলছেন, যে বিজেপির হয়ে দল ভাঙার চক্রান্ত চলছে, ভাবছেন আমি মরে গেছি, আমাদের কর্মীরা শেষ হয়ে গেছে, প্রতীক কেড়ে নিতে পারেন, তাতে কিছু এসে যায় না। হুম। প্রতীক সেটাই যেটা মানুষ গ্রহণ করে, তৃণমূল কর্মীরা গ্রহণ করে। এবং আহ, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ইঙ্গিত, যে ফের তিনি বলেছেন ভোটে কারচুপি হয়েছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবার তৃণমূলকে ভাঙা হচ্ছে। এবং তিনি বলছেন যে আমি জানি ওরা প্রতীক পাবে না, কিন্তু যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের দল শেষ করার জন্য প্রতীক দিয়েও দেন, তাতে কিছু আসে যায় না, দরকার হলে আমি গলায় প্রতীক ঝুলিয়ে মানুষের কাছে বেরোবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরো বক্তব্যটা যদি আমরা শুনি, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে 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 কোথাও যেন
একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হতাশা গ্রাস করছে যে তার দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একদিকে দিল্লিতে 20 জন সাংসদ, তারা তো এনসিপিআই যোগদান করে আলাদা দলে চলে গেছে। অতএব সেখানে সংখ্যালঘু হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র 8 জন সাংসদ আছে। রাজ্যসভার ক্ষেত্রেও এখনো পর্যন্ত 3 জন সেখানে কিন্তু আহ, পদত্যাগ করেছেন। তো আরও কে কে পদত্যাগ করবেন, কি হতে পারে, এই নিয়ে কিন্তু শঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। এর পেছনে একটাই উদ্দেশ্য, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গার্ড না করতেন, এবং আজকের দিনেও তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি একই কথা বলেছেন যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যতবার আনবেন, আমি বলছি এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুটি কয়েক যারা নেতা রয়েছেন, সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক, কুণাল ঘোষ হোক, বা মদন মিত্র হোক, বা অন্যান্য শোভনদেব চট্টোপাধ্যায় হোক, অশোক দেব হোক, এরা যারাই থাকুন, এরা কিন্তু হয়তো মমতাকে টাচ করে থাকবেন, তাদের মন কিন্তু ওই ঋতব্রত শিবিরের দিকেই পড়ে থাকবে। এইটা একদম পরিষ্কার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝে গেছেন যে তার হাত থেকে তার সিম্বল কিন্তু চলে যাচ্ছে। তাই তিনি বলছেন, আমি মানুষের কাছে যাব, গলায় সিম্বল ঝুলিয়ে যাব, মানুষ যাকে গ্রহণ করবে সেটাই হচ্ছে আসল সিম্বল। হুম। অর্থাৎ তিনি কোন সিম্বল গলায় ঝুলিয়ে যাবেন এটাও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে তিনি রাখলেন। হুম। তিনি কি তৃণমূল কংগ্রেসের ঘাস ফুলের যে জোড়া ফুলের যে সিম্বল সেটা গলায় ঝুলিয়ে যাবেন, নাকি নতুন করে তিনি অন্য কোনো সিম্বল তিনি সেই কি বলে মহারাষ্ট্রের মতো উদ্ধব ঠাকরের যে শিবসেনা, অর্থাৎ এখন তাহলে কি তৃণমূল কংগ্রেস লেখা হবে তৃণমূল কংগ্রেস, পাশে থাকবে কালীঘাট, নয় মমতা বন্দ্যোপাধ্যায়? সেই দিনের অপেক্ষায় হয়তো আমাদের দেখতে হবে, বা সেই দিনের অপেক্ষায় কিন্তু থাকছে রাজনৈতিক মহল। দাদা, আসবো অপরূপা, শেষ প্রশ্নে। তিনি বলেছেন সংগ্রাম লগ্নে তার জন্ম, সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন, এবার তার রাজনৈতিক অধ্যায়ে যে অবস্থান, তাতে কি আবারও তিনি সেই সংগ্রামেই ফিরতে চলেছেন, কি মনে হচ্ছে? একদম হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা মন্তব্য, যেটা হচ্ছে যে তিনি হঠাৎ করে বললেন যে সংগ্রাম লগ্নে তার জন্ম। জানি না, আমরা তো অনেকগুলো লগ্ন জানি, কিন্তু হঠাৎ করে এই সংগ্রাম লগ্ন তিনি কোথা থেকে নিয়ে এলেন? তিনি আসলে আমরা যদি দেখি, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন। তিনি ছবি আঁকতে পারেন, তিনি কবিতা বলতে পারেন, কবিতা লিখতে পারেন, তিনি প্রচুর ভাষা জানেন, প্রায় 12-14টা ভাষা তিনি জানেন। তারপরে তিনি গান জানেন, তিনি ছবিটাও পরিচালনা করতে পারেন, তিনি আদিবাসীদের সঙ্গে নাচতে জানেন। মানে হেন কিছু জিনিস বাদ নেই, অর্থাৎ একই অঙ্গে এত রূপ, এই যে একটা আমাদের গান আছে না, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে বললো না যে সংগ্রাম লগ্ন, তার কিন্তু অনেক লগ্ন তিনি এর আগে বলেছেন। হ্যাঁ, কখনো তিনি বলেছেন আন্দোলন লগ্নে তার জন্ম, কখনো তিনি বলেছেন যে তিনি লড়াই করে এসেছেন, লড়াই লগ্নে তার জন্ম, তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মানে লড়াই করেই তিনি উঠে এসেছেন। এইটা কিন্তু অস্বীকার করা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রিভিয়াস, অর্থাৎ অতীত যদি দেখা যায়, অতীতে তিনি যে সংগ্রামটা করেছেন সেটা সত্যি। সিপিএমের বিরুদ্ধে তার যে লড়াই, সাধারণ মানুষের জন্য তার যে লড়াই, সেই লড়াই থেকে তিনি জননেত্রী হয়েছেন, এবং সেইখান থেকে তিনি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, সবই হয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, বাংলার মানুষ তাকে যার জন্য নির্বাচিত করা হচ্ছিল, সে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা এবং কর্মসংস্থান, চাকরি, শিল্প কি করেছেন গত 15 বছরে? মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে জাজ করুন, তিনি কি করেছেন। এই সংগ্রামে তার জন্ম, কখনো বলছেন আন্দোলন লগ্নে তার জন্ম। আন্দোলন সংগ্রাম সবই হবে, কিন্তু প্রথম প্রশ্ন হলো যে দিদি, আপনি কেন, এতই যদি সংগ্রামী হন, তাহলে আপনি কেন এই ফেসবুকে আজকে এসছেন? আপনি সংগ্রাম করতে পারতেন, আপনি রাস্তায় নামুন। আপনি বলেছেন যে 21শে জুলাই আপনি করবেন, সভা করবেন, নিশ্চয়ই করুন। সরকার কিন্তু আপনাকে বাধা দেয়নি, আপনাকে যে কোনো জায়গায় করতে বলেছে, কিন্তু এই ধর্মতলায় হবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। কারণ আহ, এই এই সরকারের লক্ষ্য কিন্তু একটাই, যে মানুষের চলাফেরার অসুবিধে, জনজীবনে কোনো রকম কোনো ব্যাহত কিছু হবে, সেটা এই সরকার হতে দেবে না। তাই
আপনি যেরকম এই শিল্পর কথা বলে আপনি হরতাল বন্ধ এসব বন্ধ করেছেন, নিজেই কিন্তু আপনি প্রচুর বন্ধ দেখেছেন বিরোধী নেত্রী থাকাকালীন, কিন্তু আপনি এসে এই হরতাল বন্ধ বন্ধ করেছেন, ভালো কথা। কিন্তু আপনি শিল্পে তালা ঝুলিয়েছেন, কিভাবে তোলাবাজি সিন্ডিকেট এগুলোকে আপনি প্রশ্রয় দিয়েছেন। কিন্তু আপনি বলেছেন আমি প্রচুর কাজের দিন বাড়িয়ে দিয়েছি, আপনি এগুলো করেছেন। তাই এই যে আন্দোলন লগ্ন, হুম। তিনি অনেক কথা বলেন, এই যে বললাম যে উনি নানান রকম কথা বলে, নানান রকম ভাষা একদম। জানেন, হুম। কিছু জানেন না এরকম কিছু নয় আর কি। প্রচুর বই লিখেছেন তিনি, এবং সেই বইগুলো আবার রাজ্য সরকারের এই যে আমাদের শিক্ষা দপ্তর, সেখান থেকে বিভিন্ন লাইব্রেরিতে সেগুলো গেছে, সিলেবাসে অ্যাড হয়েছে। তো আমরা দেখেছি যে সত্যি সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন, সেটা আবার পাঠ্য বইয়ে যোগ করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় সেই পাঠ্য বইয়ে যোগ করার জন্য যখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা ছাত্রদের জানা উচিত, আগামী একদম। দিনের হুম। যে প্রজন্ম হুম। তাদের জানা উচিত। তো সেই পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন, এবারে তাকে টিকিটও দেয়নি, দলও তাকে বহিষ্কার করে দিয়েছে। হুম। তো এই হচ্ছে অবস্থা। তাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন লগ্নে জন্ম, তিনি বলেছেন না, আন্দোলনটা তিনি করুন, তিনি রাস্তায় নেমে করুন। হুম। তিনি সমাজ মাধ্যমে নয়, ফেসবুকের মাধ্যমে নয়, তিনি নিশ্চয়ই গলায় ওই বললেন যে সিম্বল লাগিয়ে তিনি মানুষের কাছে যাবেন, দলীয় কর্মীদের কাছে যাবেন। আপনি অবশ্যই দলীয় কর্মীদের কাছে সিম্বল গলায় ঝুলিয়ে আপনি আন্দোলন করুন। নতুন করে আপনি লগ্ন তৈরি করেছেন, আবার এইসব আর করবেন না। এসব কিন্তু আপনার গত 15 বছরে আপনি যা করেছেন সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অতএব আর এখন এইসব বললে মানুষ কিন্তু আর আপনাকে ক্ষমা করবে না। অতএব এই লগ্ন টগ্ন বলে আর বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আর কলুষিত করবেন না, অপরূপা। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা আজকে আলোচনায় ছিলাম, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে এসে তিনি কিন্তু বিভিন্ন দিকে ইঙ্গিতপূর্ণ তিনি বার্তা দিয়েছেন। ঋতব্রত তৃণমূল, ঋতব্রত তৃণমূল কি ধরনের কার্যপ্রক্রিয়া করছে এবং তার পরিপ্রেক্ষিতে তার কি অবস্থান হতে চলেছে তার কিন্তু একটা আন্দাজ তিনি দিয়ে গিয়েছেন, যে বিষয়গুলি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম।